আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার মানে ডিজিএফআই এর কর্মকর্তাদের, মহাপরিচালকদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ আমলে সার্ভ করেছেন, আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আসলে একটা প্যান্ডোরার বাক্সের শুধুমাত্র মুখটা খুলে দিয়েছে। এরপর মানে ধীরে ধীরে বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ কথা আছে না, সকলের ঋণ কিন্তু শোধ করে নেবেন। বিশেষ করে তারেক রহমান দেশে আসলে ওই আমলের ডিজিএফআই এর কর্মকর্তারা যে মুক্তি পাবেন না তা কিন্তু নিশ্চিত, অথবা তারেক রহমানকে এই সকল সেনা কর্মকর্তাকে তিনি দায় মুক্তি দেবেন, সেই মুচলেখা দিয়ে এবার দেশে ফিরতে হবে। 2024-এর 5ই আগস্টের পর থেকে যেই দাবিটা জোরদার হয়ে উঠেছিল, বিশেষভাবে বিদেশে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ারদের বিভিন্ন প্রতিবেদনে এবং তাদের বিভিন্ন দাবিতে যে বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে যেসব গুম এবং জিজ্ঞাসাবাদের নামে যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে সেনা হেফাজতে, সেগুলোর জন্যে সরাসরি সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দায়ী করে তাদের অপরাধের বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে, মামলা করতে হবে। সেই ঘটনাটি ঘটেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন টিএফআই সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ 30 জনকে আসামি করা হয়েছে এবং এই 30 জনের মধ্যে আছে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 5 জন মহাপরিচালক। এছাড়া শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীও রয়েছেন। ডিজিএফআই এর এই সাবেক 5 জন মহাপরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক। এদের কেউই এখন আর দেশে আছেন বলে ধারণা করা যায় না। সম্ভবত এরা প্রত্যেকেই একটা সেফ এক্সিটের সুযোগ পেয়েছেন, বাংলাদেশ ছেড়ে গেছেন। 2টো মামলা হয়েছে এবং এই 2টো মামলায় অভিযুক্তদের বেশিরভাগই সাবেক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। গত 1 বছরেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচারের দাবি করে প্রচারণা চালাচ্ছিলেন, তাদের একটা বড় অংশ সাবেক সেনা কর্মকর্তারা এবং এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ গত কিছুদিন আগেও হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মানে এ সপ্তাহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম এবং জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ এনে বিচারালয়ের মুখোমুখি করার ক্ষেত্রে প্রধান বাধা। এবং এরকম ফেসবুক স্ট্যাটাস দেন অনেক সাবেক সেনা কর্মকর্তাই, যেখানে তারা বলেন যে সেনা সদরে গত সপ্তাহের মঙ্গলবার অফিসারদের একটা স্টাডি পিরিয়ডের পর অফিসারদের সাথে সেনাপ্রধান কথা বলতে গিয়ে সরাসরি বলেন, তিনি ইংরেজিতে বলেছেন, বাংলায় তারাই যে তর্জমাটা দিয়েছেন ফেসবুকে সেটাই যদি পড়ি, যে সেনাপ্রধান সরাসরি বলেন যে আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে, আমরা এটা কিভাবে সহ্য করব? তাদের দোষ কি? তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য ইনডেমনিটি দাবি করব। ইনডেমনিটি না পেয়ে আমি যাব না। মানে ওয়াকারুজ্জামান সরাসরি বলেছেন যে তিনি এই বিচার হবে ভাবতেই পারছেন না এবং এই মুহূর্তে তিনি সবার কাছে গিয়েছেন কিন্তু তিনি কোনো আশ্বাস পান নাই যে বিচার হবে না। তিনি তরুণ অফিসারদেরকে প্রতিশ্রুতি দেন যে এই সেনা কর্মকর্তারা যাতে বিচারের মুখোমুখি না হন সেজন্য দায় মুক্তি তিনি এর পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছ থেকে আদায় করেই ছাড়বেন, সে কথা তিনি দিয়ে যেতে চান।
দেখেন, ওয়াকারুজ্জামানের এই বক্তব্য যে কতটা স্পর্শকাতর সেনাবাহিনীর জন্য তার প্রমাণ মেলে সেনা সদর দফতর থেকে আইএসপিআর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান স্টাডি পিরিয়ডে এমন মন্তব্য করেছেন, এই কথার প্রতিবাদে আইএসপিআর বিবৃতি দেয় এবং সেখানে 6 তারিখ দেওয়া বিবৃতিতে আইএসপিআর বলে যে গত 30শে সেপ্টেম্বর তারিখে আয়োজিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন বা স্টাডি পিরিয়ড অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের প্রচলিত আইন অনুযায়ী সেনাবাহিনীর ভূমিকা, চ্যালেঞ্জ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি কাঠামোর আলোকে আলোচনা করেন। অনুষ্ঠানে মূলত ইন এইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশের দণ্ডবিধির এই সংশ্লিষ্ট ধারা নিয়ে আলোচনা হয়। বক্তব্যে সেনাপ্রধান দায় মুক্তির আইনি দিক এবং এর সীমাবদ্ধতা তুলে ধরেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সংশোধিত 2024 আইনের সঙ্গে এই দায় মুক্তির সাংঘর্ষিক দিক নিয়েও আলোকপাত করেন। তবে তিনি কোনো পর্যায়ে গুম, হত্যা বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়ার উল্লেখ করেননি। এর জবাবে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সাবেক সেনা কর্মকর্তারা বলছেন যে ওয়াকারুজ্জামান কিছুতেই অস্বীকার করতে পারবেন না যে তিনি কতটা ক্রোধান্বিত হয়ে সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা হবে গুম, খুন, হত্যার জন্য বা মানবতা বিরোধী অপরাধে, এই বিষয়টির বিরোধিতা করে বক্তব্য রেখেছেন। সাবেক সেনা কর্মকর্তারা এইসব ফেসবুকের আলোচনায় এই কথাও কিন্তু এর আগেও বলেছেন যে ওই যে 1 সেপ্টেম্বর সেনাপ্রধান একই দিনে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন। সেনাবাহিনীর ভেতরকার বিভিন্ন পদায়ন এবং পদোন্নতির ফাইল নিয়ে প্রধানত তার যাওয়া, এটা জানা গিয়েছিল এবং সংবাদ মাধ্যমে আসে যে প্রধান উপদেষ্টাকে বলেছেন গুজবে কান না দিতে। কিন্তু সেদিনও এই যে সেনাপ্রধান স্টাডি পিরিয়ডে তরুণদের বলেছেন যে তিনি সবার কাছে গিয়েছেন এই সরকারের, এখন কোনো ফল বের করতে পারেন নাই, কাজে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের হতে হচ্ছে। রাজনৈতিক সরকারের কাছে তিনি আবার যাবেন এবং দায় মুক্তি আদায় করেই ছাড়বেন। আসলে সেনাপ্রধান এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সকলের কাছে গিয়েই কিন্তু এই বিষয়টি একবার শুরু হলে কি ঘটনা ঘটতে যাবে সেনা সদস্যদের মধ্যে, সেনাবাহিনীর ভেতরে, সেই বিষয়টি নিয়ে আলাপ করেছেন। কিন্তু তিনি এই বিষয়ে কাউকে তার পক্ষে পান নাই। এবং সংবাদ মাধ্যমের খবরই যদি পড়েন তাহলে দেখবেন যে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যখন জাতিসংঘের একটি গুম কমিশনের একটি প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে, তখনও কিন্তু সেনাপ্রধান তাদেরকে এই কথাই বলেছেন যে সেনাবাহিনীর ভেতরে যারা এসবে জড়িত ছিলেন তারা সিভিল প্রশাসনের নির্দেশনা মেনে চলেছেন। কাজে এক্ষেত্রে সিভিল প্রশাসনের নির্দেশনা মেনে চলা সেনা সদস্যদেরকে বিচারের মুখোমুখি করা ঠিক হবে কিনা, এই আলাপ কিন্তু তিনি জাতিসংঘের কর্মকর্তার উদ্দেশ্যেও করেছিলেন। আসলে সেনাবাহিনী পড়েছে মহাবিপদে। দেখেন, এই দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের সকল ডিজিএফআই মহাপরিচালককে বিচারের মুখোমুখি করা হয়েছে বটে, কিন্তু সেই অভিযোগ এবং সাক্ষ্য এসেছে ওই 4 জনের কাছ থেকে। মানে একজন হচ্ছেন গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, একজন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, একজন জামায়াত নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, আর আরেকজন ইউপিডিএফ নেতা, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এখন দেখেন, এই ক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক মনে হলেও আমার মনে হয় ভীষণ প্রাসঙ্গিক এই প্রশ্নটাও করা যে ইউপিডিএফ যখন পাহাড়ে সেনাবাহিনীর ওপর গুলি চালাচ্ছে বলে সেনাবাহিনী অভিযোগ করছে, যদিও সেনাবাহিনীর গুলিতে পাহাড়ি ব্যক্তিরা মারা যাচ্ছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে ইউপিডিএফ কে অস্ত্র সরবরাহ করছে, মানে মাইকেল চাকমার ইউপিডিএফ কে অস্ত্র সরবরাহ করছে ভারত পাহাড়কে অশান্ত করে তুলতে, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে, তখন আবার সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা মাইকেল চাকমা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এসে এরকম একটা স্পর্শকাতর মামলার মূল সাক্ষ্য হয়ে উঠেছেন সেনাবাহিনীর জন্য। কাজেই এই সব বিপদগুলো নানা দিক থেকে একরকমের একটা অস্বস্তি জন্ম দিয়েছে। দেখেন, সেনাবাহিনীর ভেতরে এই আলোচনাটাও চলছে যে শেখ হাসিনার আমলেই তো আর এই
মানে সেনাবাহিনীর দ্বারা সেনা হেফাজতে বন্দি করে মানুষ নিয়ে আসা, বিরোধী মত পথ দমনে নিয়ে আসা কিংবা অপরাধীদের নিয়ে আসা এবং সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদের ঘটনা প্রথম ঘটেনি। কারণ ধরেন 1/11 সময়, 1/11 সময় তো এই সেনা হেফাজতে তারেক রহমানকে দিনের পর দিন আটকে রেখে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে তার মেরুদণ্ডের হাড়টা ভেঙে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত এই সেনাবাহিনীর কাছে এই তখনকার যিনি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান, তার কাছে মুচলেকা দিয়েই তারেক রহমানকে দেশত্যাগ করতে হয়েছে। তাহলে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর যে ধারা, যেই ভাবে সেটা পরিচালিত হয়, সেই বিষয়টিকে অ্যাড্রেস করতে হলে তো আসলে এর আগের আমলেরও প্রত্যেকটির বিচার হতে হবে। যেই রাজনৈতিক সরকারের কাছে গিয়ে দায় মুক্তি চাইবেন বলছেন ওয়াকারুজ্জামান, যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, বিএনপি ক্ষমতায় আসেন, তিনি কি 1/11 সরকারের সময়ের সেনা কর্মকর্তাদের ছেড়ে দেবেন? মানে দেখেন, শুধু তো মইনুল আহমেদ না, তখনকার সেনা প্রধান মইনুল আহমেদ না, সেই 1/11 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি অনিয়ম দূর করার অভিযানের জন্য বিশেষ কমিটি গঠন করা হয় সেনাবাহিনীর ভিতরে, যার নাম দেওয়া হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি, এবং এর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এখন সেই সময় ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল এটিএম আমিন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং খন্দকার দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে, যিনি খালেদা জিয়ার সাব জেলে গিয়ে তারেক জিয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে খালেদা জিয়াকে নির্বাচনে আসতে রাজি করার মুচলেকার বিনিময়ে একথা আইনমন্ত্রী মওদুদ আহমেদ লিখে গেছেন, মানে বিএনপি আমলের আইনমন্ত্রী। দেখেন, এই যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যার নেতৃত্বে এই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি তখন তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের ওপর অত্যাচার করলো, তাহলে সেনাবাহিনীর ভেতরে তার বিচার করবে কে? দেখেন, তাসনিম খলিল, যেই সুইডেন প্রবাসী সাংবাদিক, নেত্র নিউজের সম্পাদক, যিনি এই আয়নাঘর শব্দটা কয়েন করলেন, যে সেনা গোয়েন্দা সংস্থা সেনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে কি ভয়াবহ অত্যাচার চালায়, আর কতটুকু মানে খুবই ক্ষুদ্র কক্ষে প্রকোষ্ঠে মানুষকে মাসের পর মাস আটকে রাখে, সেই তাসনিম খলিলকে তো 1/11 সরকারের সময় ডেইলি স্টারে তিনি তখন ফোরাম নামের একটা সাময়িকীতে তারেক রহমান ডিজিএফআই এর সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নিয়ে একটা লেখা লিখেছিলেন বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে এমন অত্যাচার করা হয় সে সময়, এবং সেই অত্যাচারের পুরো বিবরণ সে সময় হিউম্যান রাইটস ওয়াচে পরে লেখা হয় যে কি ভয়াবহ অত্যাচার সেনা হেফাজতে তার উপর হয়েছে। তাসনিম খলিলের লেখা লিখিত সাক্ষাৎকার বাংলা ট্রিবিউনে দেওয়া, সেই সাক্ষাৎকারে তাসনিম খলিল বলছেন ডিজিএফআই এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল মাহফুজা নামের। তিনি বলছেন 1/11 সরকারের সময় ডিজিএফআই এর প্ল্যান করা সাংবাদিকরাই শুধু ডেইলি স্টারে ছিলেন তাই নয়, মাহফুজা নাম নিজেও ডিজিএফআই এর সঙ্গে এক রকমের আন্ডারস্ট্যান্ডিং মেনে চলতেন। এবং তাসনিম খলিল সেই লিখিত সাক্ষাৎকার, যেটা এখনো বাংলা ট্রিবিউনের অনলাইনে আছে, সেখানে পরিষ্কার লিখেছেন যে সংবাদ মাধ্যমগুলোকে, এইসব ডেইলি স্টার সহ ডিজিএফআই এর সঙ্গে যাদের সখ্যতা ছিল 1/11 সময়, সেই সংবাদ মাধ্যমগুলোকে তখন টর্চার সেলের ভিডিও পাঠানো হচ্ছিল, যেখানে রীতিমতো দেখা যেত যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিংবা আমার যতদূর মনে পড়ে ওবায়দুল কাদেরের টর্চার ভিডিও তখন সংবাদ মাধ্যমের হাতে ছিল। তো তারা একটা নির্যাতন কক্ষে বসে আছেন, কালো কাপড় দিয়ে তাদের চোখ বাঁধা, পেছনে টর্চার রোপ ঝুলছে, মানে তারেক রহমান তো বলেছেন আদালতে এসে যে মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় উল্টো করে বেঁধে পেটানো হতো, সেই টর্চার রোপ ঝুলছে। এরকম একটা কক্ষে টেবিলের মধ্যে বসে দেওয়া সাক্ষ্য তো ছাপিয়েছেন বাংলাদেশের প্রথিতযশা সম্পাদকেরা। বাংলাদেশের ডিজিএফআই তো আওয়ামী লীগ আমলে এসে আয়না ঘর আবিষ্কার করে নাই, বাংলাদেশের ডিজিএফআই তো আওয়ামী লীগ আমলে এসে জিজ্ঞাসাবাদের নামে সেনা হেফাজতে নিয়ে দিনের পর দিন মানুষকে গুম করে রাখে নাই। এই ঘটনা তো বহু 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 বছর পুরনো। দেখেন, আমি এরশাদ আমল, জিয়ার আমল, সামরিক শাসকদের আমলে কি চলছিল বলতে পারবো না, শেষ করব। এই সব ঘটনা প্রবাহ মনে করালে অনেক লম্বা হয়ে যাবে,
তারেক রহমান সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলার সঙ্গে বিস্তারিত। সেখানে তিনি সম্ভবত ভেবেছেন যে তাদের আমল, বিএনপি জামায়াত জোট সরকারের আমল লোকে একেবারে বিস্মৃত হয়েছে। শুধুমাত্র সকলেই ভাবছে, সকলেরই বয়স 19-20, আর সকলেই ভাবছে যা হওয়ার সব আওয়ামী লীগ আমলে হয়েছে। তো তারেক রহমান সেই সাক্ষাৎকারে এক জায়গায় বলেছেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি, সাংবাদিকদের নির্যাতন করা হয়নি, সাংবাদিকদের দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তারেক রহমানের এই কথার জবাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিক সেলিম সামাদ লিখছেন যে ডাহা মিথ্যা কথা বলেছেন তারেক রহমান, এগুলো শাক দিয়ে মাছ ঢাকা। তার সরকারের আমলে, মানে বিএনপি জামাত জোট সরকারের আমলে 2002 সালের নভেম্বরে এই সাংবাদিক সেলিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় হাওয়া ভবনের নির্দেশে। সুনির্দিষ্টভাবে লিখছেন সেলিম সামাদ, 5 দিন রিমান্ডে ডিজিএফআই নির্মম অত্যাচার চালায়, খাওয়া পানি দিতে পর্যন্ত অস্বীকার করে এবং তারপর 55 দিন জেল খেটে তার জীবন শেষ হয়। অনেক অত্যাচারের পরেও তিনি কোনো কাগজে সই করতে রাজি হন না। 2004 সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং এরপর 6 বছর পর, মানে 2010 সালে দেশে ফিরে আসেন। তার মানে ডিজিএফআই এর কর্মকর্তাদের, মহাপরিচালকদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ আমলে সার্ভ করেছেন, আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আসলে একটা প্যান্ডোরার বাক্সের শুধুমাত্র মুখটা খুলে দিয়েছে। এরপর মানে ধীরে ধীরে বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ, কথা আছে না, সকলের ঋণ কিন্তু শোধ করে নেবেন, বিশেষ করে তারেক রহমান দেশে আসলে। ওই আমলের ডিজিএফআই এর কর্মকর্তারা যে মুক্তি পাবেন না তা কিন্তু নিশ্চিত। অথবা তারেক রহমানকে, এই সকল সেনা কর্মকর্তাকে তিনি দায় মুক্তি দেবেন, সেই মুচলেখা দিয়ে এবার দেশে ফিরতে হবে। দেখেন 2002 সালের নভেম্বরে এই যে সাংবাদিক ডিজিএফআই এর হেফাজতে নির্যাতিত হওয়ার কথা ফেসবুকে লিখলেন, ওই সময়টা কখন? 2002 এর 16ই অক্টোবর মাঝরাত থেকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সে সময় খালেদা জিয়ার সরকার কাউকে না জানিয়ে সেনা অভিযান শুরু করলেন, অপারেশন ক্লিন হার্ট। এমনকি তার সিনিয়র মন্ত্রীদের অনেকেও জানতেন না যে এরকম একটা সেনা অভিযান শুরু হতে যাচ্ছে। 84 দিনে সেনাবাহিনী, মানে এটা বলা হয় যৌথ বাহিনীর অভিযান, কিন্তু মূলত সেনা পরিচালিত অভিযান ছিল, এবং 84 দিনে 12,000-এর বেশি মানুষকে গ্রেফতার করে সেনাবাহিনী। তখনকার আইনমন্ত্রী মওদুদ আহমেদ সেটা লিপিবদ্ধ করেছেন, আর পত্রপত্রিকার খবর ঘাটলে তো পাওয়া যাবেই। এবং সেই 12,000 মানুষের কাউকে সেনাবাহিনী গ্রেফতার করে সরাসরি আদালতেও নেয় নাই, পুলিশের হেফাজতেও নেয় নাই। দিনের পর দিন হেফাজতে আটক রেখে নির্যাতনের ঘটনার কথা তখন ব্যাপকভাবে বেরিয়ে আসে এবং আইনমন্ত্রী মওদুদ আহমেদ লিখছেন যে সম্ভবত অন্তত 65 জন সে সময় নিহত হন এই সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের কারণে। তারেক রহমান খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিন হার্ট চলবার সময় তারেক রহমান খালেদা জিয়ার সরকার, মানে খালেদা জিয়ার সরকার, বিএনপি জামায়াত জোট সরকার অবশ্য সে সময় 2003 সালের জানুয়ারিতে ওই অপারেশন ক্লিন হার্ট বন্ধ করার সময়ে সেই ক্লিন হার্ট অপারেশনে সংযুক্ত সকল সেনা কর্মকর্তাকে দায় মুক্তি দিয়েছিলেন। তবে 2012 সালে আওয়ামী লীগ আমলে এসে কিন্তু আবারও হাইকোর্টে এক রিটের প্রেক্ষিতে ওই দায় মুক্তিও উঠে যায়। কাজেই কোন আমলে যে কার বিচার হয়ে যাবে, কোন আমলে যে কে দায় মুক্তি পাবেন, আর কোন আমলে যে কে বিচারের মুখোমুখি হবেন তা বলা মুশকিল হয়ে যাচ্ছে বলেই বোধহয় সেনাবাহিনীর ভেতর শৃঙ্খলা রক্ষা করা খুব মুশকিল হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য।